সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের তথ্য ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আজ আমরা আলোচনা করব বঙ্গীয় শিল্পকলা নিয়ে, অর্থাৎ বঙ্গদেশের যে শিল্পকলা ছিল সেটি নিয়ে আমরা আজ আলোচনা করব। বঙ্গীয় শিল্পকলা ব্রিটিশ উপনিবেশিক শাসনের প্রায় 200 বছর পরে বাংলার শিল্পকলার বিচিত্র ধারার বিকাশ লাভ করে। এই বিকাশে ইংরেজ শাসক শ্রেণীর মনোভাব ও রুচির ব্যাপক প্রভাব প্রতিফলিত হয়েছিল। কেন প্রতিফলিত হয়েছিল? কারণ এই আগে যেসব শিল্পীরা ছিল, এখন বর্তমানে যারা শিল্পীরা আছে এরা সবাই কিন্তু অনুকরণ প্রিয়। বাঙালিদের একটা স্বভাব, একজন আরেকজনকে অনুকরণ করে। তা আগেকার দিনে শিল্পীরা একজন আরেকজন অনুকরণ করত। তার উস্তাদ বা গুরুর যে শিষ্য থাকতো, এই শিষ্য একজন আরেকজনের অনুকরণ করত। সেই অনুকরণ থেকে সে শিক্ষা লাভ করে তারপর নিজস্ব ধারায় সে ছবি অঙ্কন করত। সে কারণে আমাদের যে পরবর্তী আমরা যেসব শিল্পগুলো পেয়েছি, এসব শিল্পীদের মধ্যেও আপনার এদের মধ্যেও কি একটা অনুকরণের ভাব দেখা যায়। এবং যে আগেকার যারা দেখবেন যে লিওনার্দো দা ভিঞ্চি, ভ্যান গগ, তারপরে পুরাতন যেসব আদি যেসব শিল্পীরা ছিল তাদের সাথে কিন্তু এদের কাজের মিল থাকবে। অনেকেই দেখবেন যে এস এম সুলতানের স্টাইলে তারা ছবি অঙ্কন করে, অনেকে জয়নুল আবেদিনের স্টাইলে ছবি অঙ্কন করে। অর্থাৎ এই যে স্টাইল যে পদ্ধতি অনুসরণ করে আসছে সেটা কিন্তু তার শিল্পকর্মের মধ্যে আছে। অর্থাৎ এটাকে অনুকরণ বলে। সেজন্য বলছে যে ইংরেজরা চলে যাওয়ার পরেও যারা এই বঙ্গীয় দেশে যারা শিল্পী ছিল তারা ওই ইংরেজদেরকে অনুকরণ করেছিল, যার কারণে তাদের মধ্যে ওই ভাবটা থেকে যায়। কিন্তু তা সত্ত্বেও শিল্পের বিভিন্ন ধারা ও শৈলীকে চিহ্নিত করা যায়। আর সেগুলোর মধ্যে আছে বিদেশি শিল্পী ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর রাতারাতি ধনী হওয়ার আকাঙ্ক্ষায় ইংল্যান্ড ও ইউরোপের অন্য দেশ থেকে বহু শিল্পী ভারতে আসে। মানে যখন দেশ ভাগ হয়ে যায় তখন এই শিল্পীদের তখন কি তেমন একটা কদর ছিল না, যার কারণে তারা ভাবছিল যে এই দেশে যদি আসে এবং এখানে যদি ছবি অঙ্কন করে, যেহেতু এখানে কোনো শিল্পী নাই, এইদিকে কোনো শিল্পী নাই, ভালো মানের শিল্পী নাই, তখন তারা ভাবছিল যদি তারা এখানে আসে তাহলে কি করবে, তারা ভালো কিছু ইনকাম করতে পারবে। যেমন সাপোজ মনে করেন আপনার যে চারুকলার 1 বছর মেয়াদি বা এই যে অ্যাডভান্স কোর্স যেটা করছেন চারুকলার, সময়কাল 1 বছর, কিন্তু আপনাদের কোর্স হলো অ্যাডভান্স কোর্স, কারণ আপনারা অনার্স শেষ করে বা ডিগ্রি শেষ করে এটা করছেন। আপনারা কিন্তু হায়ার লেভেলে একটা স্টাডি করছেন। এটাকে আপনারা হালকাভাবে নেবেন না, আপনাদের কিন্তু অনেক যোগ্যতা সম্পন্ন ভাবে বিবেচনা করা হচ্ছে। যার কারণে আপনাদের এই কোর্সটাকে বলা হচ্ছে অ্যাডভান্স কোর্স। এই অ্যাডভান্স কোর্স আপনারা করছেন, এখন মনে করেন ভালো দক্ষ কেউ নাই এই কোর্স পরিচালনা করার জন্য। এখন এই জায়গায় যদি বাইরে থেকে একজন আসে, সে কিন্তু এই জায়গাটা সহজে দখল করে নিতে পারবে এবং সে প্রচুর টাকা ইনকাম করতে পারবে। এইরকম একটা ধারণা তাদের মাথার ভিতরে ঢুকে গেল। কমপক্ষে এমন 60 জন শিল্পী সুনির্দিষ্ট উল্লেখ পাওয়া যায়, তারা প্রধানত 3টি প্রয়োগবিধিতে কাজ করতেন। সেগুলো হলো ক্যানভাসে তেল রং, গজযন্ত্রের উপর ক্ষুদ্র চিত্রকলা, যেটাকে আমরা মিনিয়েচার চিত্রকলা বলি, কাগজে জল রং, এবং তা থেকে এনগ্রেভিং পদ্ধতির মধ্যে। তেল রঙের চিত্রশিল্পীদের বিশিষ্ট শিল্পীরা হলেন টিলি ক্যাটল, জন জোফানি, আর্থার ডেভিস, টমাস হিকি, ফ্রান্সিসকো রুনালডি, রবার্ট হোম, উইলিয়াম বিচি, মার্শাল ক্লার্কসন এবং ভেরি সেগিন, ওজিস হ্যাম্ব্রে। এতগুলো নাম দেওয়া লাগবে না, 2 থেকে 3টা নাম দেবেন, সর্বোচ্চ 2 থেকে 3টা নাম দিয়ে ইত্যাদি দিয়ে দেবেন, এতগুলো নাম আপনার লাগবে না। এই যে বঙ্গীয় শিল্পকলার যে ধারাগুলো যে শুরু হচ্ছে দেখেন, কোম্পানি শিল্পকলা। কোম্পানি শিল্পকলা 18 শতকের গোড়ার দিকে মুঘল সাম্রাজ্যের অবসানের পর মুঘল রাজদরবারের শিল্পীরা অযোধ্যা, পাটনা এবং মুর্শিদাবাদের মতো প্রাদেশিক রাজ্যগুলিতে আশ্রয় নিতে শুরু করেন। এসব রাজ্যের শাসনকর্তাদের আশ্রয় এবং পৃষ্ঠপোষকতায় তারা তাদের সনাতন ঐতিহ্য অনুযায়ী চিত্রকর্মে নিয়োজিত থাকেন। তাদের এই চিত্রকর্মের ফসলগুলিকে সাধারণত প্রাদেশিক মুঘল শিল্পকর্ম বলা হয়ে থাকে। মুর্শিদাবাদের পতন ও উপনিবেশিক শাসকদের শাসন কেন্দ্র হিসাবে কলকাতার অভ্যুদয়ের পর মুর্শিদাবাদ, এমনকি অযোধ্যা ও পাটনা থেকে শিল্পীরা জীবিকার সন্ধানে কলকাতায় এসে সমবেত হন।
তাহলে টাকা ইনকামের, তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য তারা কলকাতায় সমবেত হতে থাকলো। কিভাবে বঙ্গীয় শিল্পকলাটা আসলো, কিভাবে এই 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 বঙ্গের মানুষরা শিল্পী হলো, কিভাবে তাদের মধ্যে শিল্প বোধটা জেগে উঠলো, সেটা আমরা আস্তে আস্তে যাচ্ছি। গোড়ার দিকে কোম্পানি কর্তৃপক্ষ তাদের প্রশাসনিক প্রয়োজনে স্থাপত্য, উদ্ভিদতত্ত্ব, প্রাণীতত্ত্ব সম্পর্কিত চিত্র, নকশা ও ডিজাইনের জন্য ইংরেজ শিল্পীদের নিয়োগ করতেন। কেন? তারা প্রথম দিকে বঙ্গীয় যেসব শিল্পকর্ম অঙ্কন করা হয়েছে, তখন কিন্তু তাদের কিন্তু এই যে মানসম্মত শিল্প, তারপর দেখেন এখানে মূলত তাদের যে জীবিকা নির্বাহের জন্য তারা এই বঙ্গদেশে আসে এবং সেখানে তারা নিজেদের যে শিল্প চর্চা সেটা শুরু করে। একটা সাইড থেকে সাউন্ড আসছে, একটু অপেক্ষা করি সামান্য। এরপর দেখেন সাধারণত প্রাদেশিক মুঘল শিল্পকর্ম বলা হয় থাকে, কোনটাকে প্রাদেশিক মুঘল মানে এই আপনার শিল্পকলা বলা থাকে? কোম্পানিদের শিল্পকলা যেটা শুরু হয়েছে মুর্শিদাবাদের প্রথম ও উপনিবেশিক শাসকদের শাসন কেন্দ্র হিসেবে কলকাতার অভ্যুদয়ের পর মুর্শিদাবাদ এমনকি অযোধ্যা, পাটনা থেকে শিল্পীরা যে এখানে আসছে, এখানে এসে তারা স্থায়ী বসবাস শুরু করছে এবং এই যে শিল্পকর্ম, স্থাপত্য, তারপরে আপনার ভাস্কর্য, এই যে বিভিন্ন জল রং, তেল রঙের বিভিন্ন শিল্পকর্ম তৈরি হয় সেখানে, এগুলো বিক্রি করে এবং তার মাধ্যমে তাদের জীবিকা এবং তাদের ফ্যামিলি আপনার মেনটেন করে। এভাবে কোম্পানি যারা আমলে যারা শিল্পী ছিল তারা এখানে এসে বঙ্গদেশে এসে আপনার বসতি স্থাপন করে, যার কারণে তাদেরকে বলা হয়, মানে ওই সময় যে শিল্পকলা গুলো তৈরি করা হয়েছে এগুলোকে বলা হচ্ছে কোম্পানি শিল্পকলা। এই কোম্পানি শিল্পকলার মধ্যে কালীঘাটের চিত্রকলা কিন্তু পড়বে। এরপরে দেখেন এই সময় যেসব শিল্পকর্মগুলো তৈরি হয়েছে, যে কোম্পানি থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনার এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে তো আপনার রবীন্দ্রনাথ, তারপরে আপনার আমাদের এই যে বঙ্গদেশের যেসব, আমাদের এই বাংলাদেশের ও ওই আপনার ব্রিটিশদের কাছ থেকে এই রবীন্দ্রনাথ থেকে এই বঙ্গদেশের যে শিল্পীরা নতুন নতুন তৈরি হয়েছে, আপনারা যেরকম মনে করেন যে এখন যেসব টিচারদের কাছে শিখছেন, এদের মাধ্যমে কিন্তু আপনারা এই যে শিল্প চর্চার ক্ষেত্রে প্রবেশ করছেন। ঠিক তেমনি ওদের মাধ্যমে কিছু মানুষ এই শিল্প চর্চা শুরু করে এবং ওখান থেকে আস্তে আস্তে বিস্তার লাভ করতে থাকে। তখন এই বঙ্গদেশের এরা হলো স্থায়ী, এরা অরিজিনাল বঙ্গীয় শিল্পী এবং এরাই তখন ওদের ধারা অনুসারে শিল্পকর্ম তৈরি করে থাকে। আস্তে আস্তে ওদের ধারা বাদ দিয়ে নিজস্ব রীতিতে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর কি করে নিজে নিজস্ব ধারায় একটা চিত্রকর্ম তৈরি করে, সেটা সে জল রঙের একটা ছাপ দিয়ে দেয় এবং আপনার ব্রিটিশ, তারপরে যে আগের দিনের যেসব শিল্পীদের তারা অনুসরণ করেছিল, আগেকার দিনের শিল্পীদেরকে যেভাবে অনুসরণ করেছিল সেই প্রথা বাদ দিয়ে তারা নিজস্ব ধারায় তারা কি করে শিল্পকর্ম তৈরি করতে থাকে, যার ফলে এই বঙ্গীয় দেশীয় শিল্পকলা একটা সময় ব্যাপক উন্নতি সাধন করে। কারণ আপনি যখন একজনকে অনুকরণ করবেন তার মার্কেট কিন্তু তেমনটা থাকবে না। আপনি যদি একজনকে অনুকরণ করেন এবং তার মতো করে সব ছবি অঙ্কন করেন, তাহলে কিন্তু আপনার মার্কেট কিন্তু থাকলো না। সে প্রসার পাচ্ছে কিন্তু যে প্রথমে অঙ্কন করছে সে তারটাই প্রকাশ পাচ্ছে এবং তারই সুনাম বেশি হচ্ছে, যে এর মাধ্যমে এ শিখছে যার কারণে এর মতো করে আঁকছে। হ্যাঁ ভালো, কিন্তু ওইভাবে আপনার প্রচার পাবে না। কিন্তু আপনি ব্যতিক্রম ধর্মী আপনার নিজস্ব চিন্তা যখন খাটাবেন, তখন দেখবেন যে অনেক ভালো কিছু একটা উপহার দিতে পারছেন। কিন্তু নিয়মটা তো সবার জন্য একই।
নিয়মটা সবার জন্য একই। যেরকম মনে করেন যে টেন্স তো কাল, এই কাল তো কার জন্য পার্থক্য হবে না। আপনি আহ বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন, বিভিন্ন টেকনিক, আপনার শিল্পকর্মের ভিতরে বিভিন্ন বিষয়বস্তু উল্লেখ করতে পারেন, যেটা আপনার নিজস্ব একটা থিওরি থাকবে, নিজস্ব একটা চিন্তা থাকবে। এটাই রবীন্দ্রনাথ বাংলায় শিল্পকলার ইতি ভারত শিল্পের অনুরাগী ও প্রচারক ইবি হ্যাবেল 1896 সালে ক্যালকাটা আর্ট স্কুলে অধ্যক্ষ পদে নিযুক্ত হন। 1905 সালে হ্যাবেল তার স্কুলের উপাধ্যক্ষ পদে যোগ দেওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মত করেন। এই যে এটা কিভাবে আসছে, যে তারা প্রয়োজন বোধ করলো যে আমাদের একটা শিল্প প্রতিষ্ঠান দরকার, তা না হলে আমাদের বাচ্চাদেরকে বা আমাদের যারা বঙ্গীয় দেশে যারা শিল্পী হবে তারা কিভাবে হবে। এর জন্য একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান দরকার। এই প্রতিষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শে এখানে করা হলো এবং তাকে সেখানে নিযুক্ত করা হলো অধ্যক্ষ হিসেবে। 1905 সালে হ্যাবেল তার স্কুলের উপাধ্যক্ষ পদে যোগ দেওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মত করেন। হ্যাবেল কিন্তু প্রথম এটা তৈরি করেন। যেমন মনে করেন আপনাদের এই যে অ্যাডভান্স কোর্সের যেসব প্রতিষ্ঠানগুলো আছে, এখানে কেউ না কেউ তো প্রথম উদ্যোগ নিয়েছিল যে এই বিষয়টা এরকম হওয়া দরকার। ইবি হ্যাবেল একই রকম উদ্যোগ নিয়েছিল। এরপর তারা দুজনে মিলে তাদের ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিল্পকলা ঐতিহ্যবাহী ভারতীয় প্রবৃত্তির প্রবর্তন করেন। যে বাদ, ব্রিটিশ সিস্টেম বাদ, আমরা আমাদের বঙ্গদেশীয়, আমরা আমাদের খেটে খাওয়া মানুষ, কৃষক, তাঁতি, কুমার, তারপরে আপনার জেলে, এদের নিয়ে আমরা কাজ করি। আমাদের আম জনগণ, সাধারণ যারা সহজ কিংবা কষ্ট করে যারা জীবিকা নির্বাহ করে, তাদের জীবন বৈচিত্র্য আমরা তুলে ধরবো, তাদেরকে আমরা অঙ্কন করব। কেন ব্রিটিশদেরকে আমরা ফলো করে তাদের যে জীবন চাহিদা, মনে করেন যে রাজপ্রাসাদে তারা খানা পান করছে, খানা পিনা করছে, তারপরে তা আপনার তাদের যে ঘোড়ায় চড়ে যে যুদ্ধে যাচ্ছে, এইসব দৃশ্য অঙ্কন না করে আমার বঙ্গদেশের মানুষের বিভিন্ন বৈশিষ্ট্যসম্মত যে সব দৃশ্যগুলো আছে, আমার বঙ্গদেশে যেরকম আপনার অজন্তার যে গুহা চিত্রগুলো আছে, ওখান থেকে কিছু একটা ধারণা নিল, নিয়ে আপনার সাধারণ যে তাঁতি, জেলে, কামার, কৃষক যেসব পরিবেশে কাজ কাজ করছে, কৃষাণ আপনার উঠানে ধান ঝাড়ছে, ধান নেড়ে দিচ্ছে, তারপরে গাভীর দুধ দহন করছে মহিলারা, এইসব দৃশ্যগুলো, গ্রাম্য যে দৃশ্যগুলো, এইগুলো ফুটিয়ে তোলার জন্য তারা চেষ্টা করলো। যার কারণে এই বঙ্গদেশের শিল্পকলা হঠাৎ করে সবার কাছে খুব জনপ্রিয় হয়ে উঠলো। মানে আপনার একটা বিষয় দেখেন, যদি কৃষকের কোনো বিষয় এরকম সুন্দর করে ছবির মধ্যে ফুটিয়ে তোলা হয়, সব কৃষক একতাবদ্ধ হয়ে গেল যে আমাদের এই বিষয়গুলো শিল্পীরা দৃশ্য চিত্র হিসাবে সবার শহরে পৌঁছে দিচ্ছে, মানে খুবই সাপোর্ট দিতে লাগলো। এবার যখন জেলেদের দিয়ে এরকম ছবি অঙ্কন করে আপনার তাদেরকে উপরে মানে পরিচিত করলো, তখন তারাও সাপোর্ট দিল। এভাবে এই শিল্পকর্মটা অনেক বেশি ভাবে ছড়িয়ে পড়লো এবং এটি থেকে মানুষ অনেক তাদের যে চাহিদা, যে শিল্পীদের যে চাহিদা বোধ করলো, যার কারণে তাদের সন্তানদের যে এই ধারাকে প্রচলিত করার জন্য বা এই ধারাকে প্রচার করার জন্য তাদের সন্তানদেরকে এইসব প্রতিষ্ঠানে ভর্তি করানো। এরপর তারা দুজনে মিলে তাদের ওই শিক্ষা প্রতিষ্ঠান শিল্পকলা ঐতিহ্যবাহী যেটা বললাম সেটা আপনার শুরু করলো, শিল্প চর্চা শুরু করলো। এর ভিতরে নন্দলাল বসু, সুরেন্দ্রনাথ কর, অসিত কুমার হালদার এবং ভেস্কো টাম্পা, সমেন্দ্রনাথ গুপ্ত, ক্ষিতেন্দ্রনাথ মজুমদার, শৈলেন্দ্রনাথ দে প্রমুখ রবীন্দ্রনাথের শিষ্য হিসেবে তার সাথে যোগ দেন। মানে রবীন্দ্রনাথ ঠাকুর তো একা পারবেন না, এই জন্য অবনীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাথে এনারাও তাদের এই শিল্পকলার যেসব তাদের কোয়ালিটি আছে সেগুলো তারা প্রকাশ করতে থাকে এবং রবীন্দ্রনাথের সহযোগী হিসেবে তারা কাজ করে। ফলে তাদের এই পরবর্তীতে শিল্পীবৃত্তি বিপুল জনপ্রিয়তা অর্জন করে, আমি যেটা একটু আগেই বললাম, এবং গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। বাস্তবিক পক্ষে বাংলায় এই চিত্রকলার রীতি ছিল আধুনিক ভারতের প্রথম শিক্ষিত শিল্পশৈলী। তার ভিতরে উল্লেখযোগ্য শিল্প ভারত মাতা। ভারত মাতা জল রঙে অঙ্কন করা আপনার, এটা খুব একটা মজার একটা কাহিনী। হ্যাবেল ও রবীন্দ্রনাথ ভারতীয় সনাতন শিল্পশৈলীর পুনরুজ্জীবনের ব্যাপারে সবিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। বস্তুত রবীন্দ্রনাথ ঠাকুর যে পুনর্জাগরণবাদ শিল্পকলার প্রবর্তন করেছিলেন তা প্রকৃতপক্ষে ছিল অজান্তা, মুঘল, ইউরোপীয় প্রকৃতবাদী এবং জাপানি ওয়াশ প্রয়োগ কৌশলের সমন্বয় বিশেষ। তার মানে তারা সে আগে থেকে যেগুলো শিখছে ব্রিটিশদের কাছ থেকে, বিভিন্ন শিল্পীদের কাছ থেকে, সেটারই অভিজ্ঞতা কাজে লাগে সে নতুন একটা মাধ্যম তৈরি করে। ওয়াশ পদ্ধতি থেকে, ওয়াশ পদ্ধতি,
তারপরে তো আপনার শুকনা পদ্ধতি, এইসব পদ্ধতিগুলো সে নিজে থেকেই আবিষ্কার করলো। এছাড়া তারা ধর্মীয় যে বিষয়, যেমন বৌদ্ধ মূর্তি, তারপরে তো আপনার যে বিভিন্ন আপনার ধর্মীয় যে সব দেবতা আছে, তাদের মূর্তিগুলো অঙ্কন করলো। এবার পুরো বঙ্গদেশের যারা সনাতন ধর্মে ছিল তাদের মধ্যে এটা ব্যাপকভাবে সাড়া ফেলে, যার কারণে আরো মানে দ্রুত বেগে সবাই দেখবেন যে এরকম ধর্মীয় কোনো কিছু থাকলে সেটা সহজে ক্রয় করে রুমে টানিয়ে রাখে। যার কারণে এই যে আপনার এই যে দেবতাদের ছবিগুলো অঙ্কন করলো, এর কারণে আরো বেশি এই শিল্পটা প্রসার পেল। এবং যারা মুসলমান ছিল, তারা যে মসজিদের ছবি, তারপরে আপনার বিভিন্ন নকশা, আপনার ইসলামিক যে সব ক্যালিওগ্রাফি, এর কারণে তাদের এই শিল্পকর্মটা আরো বিস্তার লাভ করলো। একসাথে তিনটা চারটা ভাগে সব ভাগ হয়ে গেল। তারা এগুলো ঘর সাজানোর কাজে ব্যবহার করতো, বিয়া বিবাহ অনুষ্ঠানে, ধর্মীয় কোনো অনুষ্ঠানে, এসব কাজে তারা এগুলো ব্যবহার করতে থাকে। তারপরে ইভিনিংটা তেল রঙে অঙ্কন করা যামিনী রায়ের, যামিনী প্রকাশ গাঙ্গুলির। এভাবে তারা তাদের এই শিল্পকর্মের মাধ্যমে খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করে। সাথে সাথে বঙ্গীয় যে শিল্পকলা, এই আমাদের যে বঙ্গের, এই বঙ্গের শিল্পকলা একদম সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এবং সবার মাঝে একটা আস্থার জায়গা থাকে যে না, আমরা এখন আর ব্রিটিশদের অধীনে না থেকে আমাদের নিজস্ব যে চিন্তাধারা দ্বারা আমরা শিল্পকর্ম তৈরি করেছি, এটাই আমরা প্রচার করবো। তখন এই আস্তে আস্তে ব্রিটিশদের মনে করেন যে চাহিদা কমে যায়। কারণ ওনারা তো ছবিগুলো অঙ্কন করছিল কিভাবে, ওনারা ছবিগুলো অঙ্কন করছিল, দেখবেন যে যিশুর ছবি, তারপরে আপনার ওনাদের যে রাজপ্রাসাদ, বড় বড় পিলিয়ার দিয়ে রাজপ্রাসাদের ছবিগুলো, এইসবগুলো। কিন্তু বঙ্গদেশে এরা কি করছে, তাঁতি, জেলে, তারপরে তো আপনার কুমার, এই এই সাধারণ খেটে খাওয়া মানুষদের জীবন বৈচিত্র্য তুলে ধরছে। যার কারণে তারা খুব জনপ্রিয়তা লাভ করছে। কিন্তু ব্রিটিশরা যদি এদের জীবন তুলে ধরতো, তাহলে এই ব্রিটিশরাও খুব জনপ্রিয়তা লাভ করতো। কিন্তু তাদের মাথায় তো হঠাৎ করে আসবে না, কারণ তারা এক জায়গা থেকে আর এক জায়গায় চলে আসছে। এটা তো বঙ্গদেশের মানুষের কাছে তাদের নারীর একটা টান, তাদের মধ্যে যে উপলব্ধি আছে, আর একটা ভিনদেশি মানুষের কাছে থাকবে না। এটা তারা সারা জীবন চর্চা করছে অট্টালিকা, বিল্ডিং, রাজপ্রাসাদের মানুষদের ঘোড়া, এইসব গুলো, মরুভূমি, এইসব গুলো অঙ্কন করছে। তারা হঠাৎ করে তো এই যে সাধারণ মানুষদের এটা অঙ্কনে মাথায় নিয়ে আসা কিন্তু তাদের জন্য অতটা সহজলভ্য ছিল না। এই জন্য তারা এই প্রথাটা চালু করছিল। এই যে বঙ্গদেশের যে শিল্পরা তাদের কাছ থেকে শিখছে, শিখে নিজেদের মতো করে তৈরি করছে। যে যখন রবীন্দ্রনাথ দেখলো যে আমি তো ব্রিটিশদের অনুকূলে বা অনুসরণ করে যেসব ছবিগুলো অঙ্কন করছি, এগুলো আসলে মানুষ খাচ্ছে না, এগুলো মানুষের কাছে অত গুরুত্ব পাচ্ছে না। যার কারণে তারা কি করলো, ওইটাকে কাজে লাগিয়ে, ওই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন মাধ্যমে শিল্পকর্ম তৈরি শুরু করলো। যখনই নতুন মাধ্যমে শিল্পকলা তৈরি করলো, তখনই বঙ্গীয় শিল্পকলা একবারে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এই শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে এর একটা ব্যাপক একটা চাহিদা হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই শীটটা আপনাদেরকে দেওয়া হচ্ছে। বঙ্গীয় শিল্পকলার মূল বিষয়বস্তু আমি কিন্তু গল্পের মধ্যে আপনাদেরকে বলে দিয়েছি। এটা একটা আয়ত্ত করার চেষ্টা করবেন। এখন একটাও শীট প্রিন্ট করা লাগবে না, আমি এগুলো সব ছোট করে একবার 10 মার্কের করে দিয়ে দেবো। এখন আপনাদের জানার জন্য একটু বিস্তারিত পড়তে হবে। তা না হলে এই যে ভাই ভাই যে আমি শর্ট প্রশ্নগুলো দিচ্ছি, এই প্রশ্নগুলো আপনারা কিন্তু তৈরি করতে পারবেন না। এখান থেকে প্রশ্ন আপনারা লিখবেন বঙ্গীয় শিল্পকলা বলতে কি বোঝো, বঙ্গীয় শিল্পের শিল্পকলা কয়েকজন শিল্পীর নাম লেখো। ঠিক আছে, বঙ্গীয় শিল্পকলা বলতে কি বোঝো, আর বঙ্গীয় শিল্পকলার কয়েকজন শিল্পীর নাম লেখো, এবং তাদের কয়েকটি শিল্পকর্মের নাম বলো। এই এখান থেকে 2-3টা প্রশ্ন আসবে। হয়তো একটা ধরবে যে বঙ্গীয় শিল্পী কারা, বঙ্গীয় শিল্পী কারা। এখানে আপনি নামগুলো বলে দেবেন, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে সতেন্দ্রনাথ, এই সুরেন্দ্রনাথ, এখানে নামগুলো বলে দিবেন। তারপরে আপনার আহ ব্রিটিশ, বঙ্গীয় শিল্পকলায় ব্রিটিশদের মধ্যে কোন কোন শিল্পী আসছিল, যদি একটা নাম বলে দিবেন, দিলেই আপনার হবে। আর কয়েকটা শিল্পকর্মের নাম যদি বলে, তো ইভিনিং দিলেন, ভারত মাতা দিলেন, দিয়ে একটা দিয়ে ইত্যাদি বলে দেবেন, হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা এ পর্বে যাব আমাদের সেই ভাইবা পর্বে।
আমি লাইভটা শেষ করছি, লাইভ শেষ করে আপনাদের সরাসরি ভাইভাতে যাব। 19তম আপনারা লিভ নিতে পারেন। আর যদি মনে করেন যে না থাকবেন, আপনাদের সময় আছে, তাহলে থাকতে পারেন, না হলে লিভ নিতে পারেন। আপনাদের সবকিছু আমি জিমেলে দিয়ে দিয়েছি। আপনারা শুধু একবার রিডিং করে রাখবেন, বিষয়টা জেনে রাখবেন যে আসলে বঙ্গের শিল্পকলাটা এই জিনিস। আর আমি মূল বিষয়টা তো গল্প আকারে বলেই দিলাম যে কিভাবে বঙ্গীয় শিল্পকলাটা বিস্তার লাভ করে এবং কিভাবে এখানে শিল্পীরা শিল্পকলা চর্চা শুরু করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা লাইভ ক্লাস শেষ করছি, লাইভ ক্লাস শেষ করে আমরা সরাসরি 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবার যেসব মডেল টেস্ট এবং যেসব টেকনিক, যেসব প্রশ্নগুলো আপনাদের করা হবে সেখানে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।